এই গ্রহের বুকে এমন কিছু স্থান আছে যা ভূগোল এবং সময়ের ঊর্ধ্বে। প্রশান্ত মহাসাগরের নীল মরুভূমির গভীরে লুকিয়ে থাকা এমনই এক স্থান, একটি দ্বীপ যা মানব বসতির শেষ ঠিকানা। এর নাম এপিতে হেনুয়া, অর্থাৎ পৃথিবীর নাভি। আমরা একে চিনি রাপা নুই বা ইস্টার দ্বীপ নামে। এটি পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ, সবচেয়ে বিচ্ছিন্ন ভূখণ্ড। কিন্তু এই দ্বীপের আসল পরিচয় এর ভূগোলে নয়, এর আত্মায়। আর সেই আত্মা হলো শত শত পাথরের দানব, যারা দ্বীপের কিনারা জুড়ে দাঁড়িয়ে আছে। এদের নাম মোয়াই। তাদের পাথরের অবয়বের মহাকালের ক্লান্তি, তাদের নির্বাক দৃষ্টিতে রয়েছে এক হারানো সভ্যতার উত্থান পতনের কারণ ইতিহাস। কারা ছিল তাদের স্রষ্টা? কোন প্রেরণায় তারা নির্মাণ করেছিল এই 887টি সুবিশাল মূর্তি? কোন জাদু বলে বা প্রকৌশলের জোরে শত শত টন ওজনের পাথর তারা পাহাড় থেকে তুলে এনেছিল মাইলের পর মাইল দূরের প্ল্যাটফর্মে? আর কেনই বা একদিন থেমে গিয়েছিল এই মহাযজ্ঞ? তাদের নির্মাতারা কি নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছিল, নাকি তারা ছিল আরো বড় কোনো শিকার? আজ আমরা কেবল একটি দ্বীপের গল্প বলতে আসিনি, আমরা এসেছি মানব ইতিহাসের অন্যতম সেরা এক প্রহেলিকার মুখোমুখি হতে। চলুন যাত্রা করে সেই নিঃসঙ্গ দ্বীপের গভীরে, আর কান পেতে শুনি তার নির্বাক প্রহরীদের পাথরের হৃদয়ের স্পন্দন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও আনার অনুপ্রেরণা যোগায়। রূপা নুইয়ের মৌখিক ইতিহাস আমাদের ফিরে নিয়ে যায় প্রায় 1200 বছর আগে, হেবা নামক এক পৌরাণিক দ্বীপে। তাদের কিংবদন্তি নেতা আরিকিমাও বা সর্বোচ্চ নেতা হতুমাতুয়া এক ভবিষ্যৎবাণীতে জানতে পারেন যে তার দেশ ডুবে যাবে। তিনি তার জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য এক দুঃসাহসিক সমুদ্রযাত্রার সিদ্ধান্ত নেন। তারা ছিলেন পলিনেশিয়ান, পৃথিবীর শ্রেষ্ঠ নাবিক। কম্পাস বা মানচিত্র ছাড়াই কেবল নক্ষত্র, সমুদ্রের জ্যোতি, বাতাসের গতি এবং পাখির উড়া দেখে পথ চেনার এক অবিশ্বাস্য জ্ঞান ছিল তাদের। দীর্ঘযাত্রার পর তারা খুঁজে পায় এই আশ্রয়, এই নতুন পৃথিবী। তারা যখন দ্বীপে পৌঁছায় তখন রূপা নুই ছিল এক সবুজ স্বর্গ। দ্বীপ জুড়ে ছিল পৃথিবীর সবচেয়ে বড় পাম গাছের প্রজাতি রূপা নুই পাম, যার উচ্চতা ছিল প্রায় 25 মিটার। দ্বীপের বাতাসে ছিল ফুলের সুবাস আর হাজারো সামুদ্রিক পাখির ডাক। তারা সাথে করে নিয়ে এসেছিল তাদের জীবন ধারণের উপকরণ, কচু, আখ, কলা আর কিছু গৃহপালিত পশু। তবে তাদের অজান্তেই নৌকায় চড়ে দ্বীপে চলে এসেছিল পলিনেশিয়ানের ইঁদুর, যা পরবর্তীকালে দ্বীপের বাস্তবতন্ত্রের জন্য এক নীরব ঘাতক প্রমাণিত হবে। এই বিচ্ছিন্ন স্বর্গে তারা গড়ে তুলেছিল এক নতুন এবং সম্পূর্ণ স্বতন্ত্র সভ্যতা। রাপা নুই সভ্যতার হৃৎপিণ্ড ছিল রানো রাকাকু নামক একটি আগ্নেয়গিরির জ্বালামুখ। এটি ছিল মোয়াইদের জন্মস্থান। এই উন্মুক্ত পাথরের কারখানা এক ঐশ্বরিক ভাস্কর্যের আতুর ঘর। এখানকার আগ্নেয়গিরি বা টাফ ছিল খোদাই করার জন্য যথেষ্ট নরম, কিন্তু সময়ের ক্ষয় সহ্য করার মতো যথেষ্টই শক্ত। এখানে দাঁড়ালে আজও যেন শোনা যায় 1000 বছর আগের সেই কর্মযজ্ঞের প্রতিধ্বনি। শত শত ভাস্কর্যের টৌকি বা শক্ত পাথরের বাটালি দিয়ে নরম টাফের উপর আঘাত করার একটানা শব্দ, টাক টাক টাক। এরা কোনো সাধারণ শ্রমিক ছিল না, ছিল এক বিশেষায়িত ভাস্কর শ্রেণী, যাদের সমাজে ছিল অত্যন্ত সম্মান। তাদের মূর্তি তৈরির প্রক্রিয়াটি ছিল অত্যন্ত শ্রমসাধ্য ও সুনির্দিষ্ট। তার ভিতরে কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপ নির্বাচন ও প্রস্তুতি। প্রধান ভাস্কর্য পাহাড়ের গায়ে পাথরের মান পরীক্ষা করে একটি উপযুক্ত স্থান নির্বাচন করেন। এরপর হয়তো কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কাজের সূচনা হতো। দ্বিতীয় ধাপ খোদাই। ভাস্কররা মূর্তির সামনে অংশ এবং দুই পাশে খোদাই করতেন। তারা ফুটিয়ে তুলতেন সেই চিরচেনা লম্বা কান, ভারী ভুরু, তীক্ষ্ণ নাক এবং দৃঢ় বন্ধ থাকা ঠোঁট, যা মোয়াইদের এক ধরনের স্বর্গীয় গম্ভীর্য দিয়েছে। মূর্তির পেটের উপরে রাখা হাতগুলো ছিল উর্বরতা ও জীবনের প্রতীক। তৃতীয় ধাপ পৃথকীকরণ। মূর্তির প্রায় সব কাজ শেষ হলে শুরু হতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে। ভাস্কররা মূর্তির পিঠের নিচে একটি পাথরের সরু নৌকা বা কিল রেখে বাকিটা কেটে ফেলত। এরপর সেই কিলটিকে ধীরে ধীরে ভেঙে মূর্তিটিকে পাহাড়ের গা থেকে আলাদা করত। খাদের ঢাল বেয়ে গড়িয়ে নিচে নামানো হতো। এই প্রক্রিয়ায় অনেক মূর্তি ভেঙে যেত। চতুর্থ ধাপ চূড়ান্ত রূপদান। নিচে নামানোর পর মূর্তির পিঠের দিকে খোদাই করা সম্পূর্ণ হতো এবং চোখের জন্য গর্ত তৈরি করা হতো। রানো রাকাকুর ঢালে আজও শুয়ে আছে প্রায় 400টি মোয়াই, বিভিন্ন নির্মাণ পর্যায়ে। যেন কারখানা শ্রমিকরা হঠাৎ করে একদিন কাজ ফেলে চলে গেছে। তাদের মধ্যে সবচেয়ে বড় এল হিতান্তে বা দানব, যার উচ্চতা প্রায় 70 ফুট এবং ওজন 270 টন, আজও পাহাড়ের সাথে সংযুক্ত। এটি যেন রাপা নুইবাসীদের আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষার এক অসমাপ্ত দলিল। যদি মোয়াই তৈরি করাটা হয় প্রকৌশলের এক বিজয়, তবে তাদের দ্বীপের বিভিন্ন প্রান্তে স্মরণটা হলো মানব ইতিহাসের এক চূড়ান্ত ধাঁধা। কিভাবে? এই প্রশ্নের উত্তর নিয়ে চলছে বিতর্ক।
বিংশ শতাব্দীর অভিযাত্রী থর হেয়ারডাল থেকে শুরু করে বিজ্ঞানী জ্যারেড ডায়মন্ড পর্যন্ত অনেকে এই তত্ত্বের প্রবক্তা। তারা মনে করেন রূপা নুসাইবাসীর দ্বীপের বিশাল পাম গাছগুলো কেটে রাস্তা তৈরি করত। এরপর সেই গাছের গুঁড়ি দিয়ে রোলার বা কাঠের স্লেজ বানিয়ে তার উপরে ময়কে শুইয়ে দিত। শত শত বা হাজার হাজার মানুষ মোটা দড়ি দিয়ে সেই স্লেজকে মাইলের পর মাইল টেনে নিয়ে যেত। পরাগরেণু বিশ্লেষণ প্রমাণ করে যে দ্বীপে একসময় ব্যাপক বৃক্ষনিধন হয়েছিল, যা এই তত্ত্বকে সমর্থন করে। কিন্তু এই পদ্ধতিতে প্রচুর জনবল এবং অবিশ্বাস্য পরিমাণের কাঠের প্রয়োজন হতো। এটি ছিল এক শক্তির প্রদর্শনী। কিন্তু রূপা নুই এর প্রাচীন কিংবদন্তি বলে মোয়াই নেকেই নেকেই, অর্থাৎ মোয়াই হেঁটেছিল। এই কথাকে একদিন কাব্যিক কল্পনা থেকে উড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্নতাত্ত্বিক টেরি হান্ট ও কার্ল নিপোলোর যুগান্তকারী গবেষণা এই লোককথা বৈজ্ঞানিক সত্যতার মর্যাদা দিয়েছিল। তারা দেখিয়েছেন মোয়াইগুলোর নকশাই ছিল হাঁটার উপযোগী। এদের ডি আকৃতির ভিত্তি এবং সামনের দিকে ঝুঁকে থাকা ভঙ্গটি মোটো ভাস্কর্যের ভুল নয়, বরং এটি ছিল চলার কৌশল। তিনটি দড়ি দুই পাশে এবং একটি পেছনে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করে একটি দক্ষ দল মূর্তিকে ছন্দভাবে ডান বামে দোলাতে পারত। প্রতিটি দোলনের সাথে মূর্তিটি মধ্যাকর্ষণ ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেত, ঠিক যেন এক কদম হাঁটছে। এই পদ্ধতি অনেক বেশি কার্যকর, কম ঝুঁকিপূর্ণ এবং এর জন্য দ্বীপকে মরুভূমি বানিয়ে ফেলার প্রয়োজন নেই। এই তথ্য রূপা নুসাইবাসীদের চিত্রিত করে এক অবিশ্বাস্য বুদ্ধিমান এবং দক্ষ প্রকৌশলী হিসেবে। রহস্য এখানেই শেষ নয়। অনেক ময়ের মাথায় বসানো ছিল পুকাত্তর নামক বিশাল লাল পাথরের টুপি, যা তাদের অভিজাত্য ক্ষমতাকে নির্দেশ করত। এই লাল পাথর আনা হতো পুনাপাও নামক আরেকটি কোয়ারি থেকে। প্রায় 12 টন ওজনের এই পুকাত্তরকে কিভাবে 30-40 ফুট উঁচু মূর্তির মাথায় তোলা হয়েছিল? সবচেয়ে সম্ভব তত্ত্বটি হলো তারা মূর্তির পেছনে মাটি ও পাথরের বিশাল র্যাম্পও তৈরি করেছিল। তার উপর দিয়ে গড়িয়ে পুকাত্তরটিকে মূর্তির মাথায় স্থাপন করেছিল। প্রতিটি মোয়াই ছিল একটি বিশাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। এত শ্রম, এত মেধা কেন? মোয়াইগুলো কোনো দেবতা ছিল না, তারা ছিল আরিঙ্গাওয়ারা, পূর্বপুরুষদের জীবন্ত মুখ। তারা পৃথিবী ছেড়ে চলে গেলেও তাদের বংশধরদের রক্ষা করার জন্য ফিরে এসেছে। রূপা নুইবাসীরা বিশ্বাস করত এই মূর্তিগুলো তাদের পূর্বপুরুষদের ঐশী শক্তি বা মানা ধারণ করে, যা তাদের জমিতে ফসল ফলাবে, সমুদ্রে মাছ দেবে এবং শত্রুর হাত থেকে রক্ষা করবে। এ কারণে মোয়াই সমুদ্রের দিকে নয়, বরং তাদের প্রিয় গ্রামগুলোর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকত। কিন্তু এই সোনালী অধ্যায়ের পতন কিভাবে হলো? এর উত্তর কোনো একটি ঘটনার সীমাবদ্ধ নয়, বরং এটি ছিল একটি দীর্ঘ জটিল প্রক্রিয়া। প্রতিযোগিতা ও পরিবেশের উপর চাপ, বিভিন্ন গোত্রের মধ্যে সম্ভাব্য প্রতিপত্তি দেখানোর জন্য আরও বড়, আরও সুন্দর মোয়াই বানানোর এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছিল। এই মানা এর যুদ্ধ দ্বীপের সীমিত সম্পদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। ধীরে ধীরে পামবন উজাড় হতে থাকে, ইঁদুরের কারণে নতুন চারা গজানোর হারও কমে যায়। অভ্যন্তরীণ সংঘাত, সম্পদ কমে আসায় সমাজে অস্থিরতা দেখা দেয়। পুরাতন মোয়াই ধর্ম ভেঙে পড়ে এবং তার জায়গায় জন্ম নেয় এক নতুন হিংস্র প্রথা, টাঙ্গাটা মানু বা বার্ডম্যান কাল্ট। গোত্রগুলো একের অপরের শক্তি ও সম্মান নষ্ট করার জন্য তাদের পূর্বপুরুষদের মোয়াইগুলো ধাক্কা দিয়ে ফেলে দিতে শুরু করে। এই সময়টা হরি মোয়াই বা মোয়াই ভূপাতিত করার যুগ নামে পরিচিত। শেষ আঘাত, বহিরাগতদের আগমন। আসল মৃত্যুঘণ্টা বেজেছিল 1722 সালে, যখন ইউরোপীয় অভিযাত্রীর প্রথম এই দ্বীপে পা রাখে। তারা সাথে করে নিয়ে আসে গুটি বসন্ত, সিফিলিস ও যক্ষার মতো ভয়াবহ রোগ, যার বিরুদ্ধে স্থানীয়দের কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না। জনসংখ্যা দ্রুত কমতে থাকে। সবচেয়ে ভয়াবহ আঘাত আসে 1860-এর দশকে। পেরুর দাস ব্যবসায়ীরা দ্বীপের প্রায় অর্ধেক সুস্থ সবল পুরুষ, নারী, এমনকি তাদের সর্বোচ্চ নেতা আরিক মাও এবং অন্যান্য জ্ঞানীদের অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনাটি রাপা নুই সমাজের জ্ঞান ও নেতৃত্বের দিক থেকে পুরোপুরি পঙ্গু করে দেয়। তাদের হাজার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য এবং মোয়াই নির্মাণের কৌশল চিরতরে হারিয়ে যায়। আজ রাপা নুইয়ের জনসংখ্যা আবারও ধীরে ধীরে বাড়ছে। হতু মাতুয়া এর বংশধরেরা তাদের হারানো ঐতিহ্য সংস্কৃতি পুনরুজ্জীবিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ভূপাতিত মোয়াইদের আবার দাঁড় করানো হচ্ছে, যেন তারা তাদের পূর্বপুরুষদের সম্মান এবং নিজেদের পরিচয়কে পুনরুদ্ধার করছে। স্টার দ্বীপের গল্পটি এক বিচ্ছিন্ন দ্বীপের গল্প নয়, এটি যেন আমাদের এই গ্রহ, এই পৃথিবীর এক ক্ষুদ্র সংস্কার। এটি আমাদের শেখায় মানুষের সৃজনশীলতা এবং ইচ্ছাশক্তি কতটা অসীম হতে পারে। আবার এটি আমাদের কঠোর সতর্কবার্তা দেয় সীমিত সম্পদের অবিবেচক ব্যবহার, অভ্যন্তরীণ সংঘাত এবং বহিরাগত আগ্রাসন কীভাবে একটি সমৃদ্ধ সভ্যতাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। মোয়াইদের সকল রহস্য হয়তো কোনোদিনই পুরোপুরি উন্মোচিত হবে না। তারা হয়তো তাদের ঠোঁটে কুলুপেটে দাঁড়িয়েই থাকবে আরও হাজার বছর ধরে, কিন্তু তাদের এই নীরবতাই সবচেয়ে শক্তিশালী। তারা নির্বাক প্রহরী, যারা আমাদের মনে করিয়ে দেয় আমাদের অতীতকে,
আর আমাদের প্রশ্ন করতে বাধ্য করে আমাদের ভবিষ্যৎ নিয়ে। তাদের গল্প মানব ইতিহাসের এক অমূল্য অধ্যায়, একই সাথে বিজয় এবং বিষাদের, সৃষ্টি এবং ধ্বংসের এক কালজয়ী প্রতিধ্বনি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও আনার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।